নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল, ইতিহাস অপশনালের সাথে সাথে GS পেপারসেরও ক্লাস করানো হয়। এছাড়া কম্পালসারি বাংলা ইংলিশেরও কিন্তু ক্লাস করানো হয়। ঠিক আছে, আজকের ক্লাস বাংলা অপশনাল নিয়ে অবশ্যই, এবং আজকের ক্লাস UPSC স্পেশাল। অবশ্যই WBCS এর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প করছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবশ্যই WBCS এর ক্ষেত্রেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আজকে যে গল্পটা আমরা আলোচনা করব সেটা WBCS সিলেবাসে নেই, আলাদা করে UPSC সিলেবাসে রয়েছে। কিন্তু আমার মনে হয় দুজনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন গল্প নিয়ে আগেও আলোচনা করেছি, পরবর্তীকালেও করব। সিলেবাসে যা যা আছে অবশ্যই সেটা নিয়ে তো আলোচনা করবই, এবং তার সাথে সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের ওভারঅল যে প্রশ্নগুলো আসতে পারে, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের প্রেক্ষাপট, পটভূমি, চরিত্র, সমাজ বিশ্লেষণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে। আজকে আমরা যে গল্পটা বেছে নিয়েছি আলোচনা করবার জন্য সেটা হলো যাকে ঘুষ দিতে হয়। আশা করি তোমরা গল্পটা পড়েছো। যাকে ঘুষ দিতে হয় গল্পটা ভীষণ স্বল্প পরিসরের গল্প, একেবারে 2 পৃষ্ঠার বলা যেতে পারে। ঠিক আছে, কিন্তু এই স্বল্প পরিসরের মধ্যে এক অসামান্য বাস্তববাদী, এক কঠোর মধ্যবিত্তের নৈতিকতার অধঃপতনের গল্প বলা যেতে পারে, তাই না? যেখানে যুদ্ধবিধ্বস্ত সমাজে, মধ্যবিত্ত সমাজের যে নৈতিকতার অধঃপতন এবং মানুষের মধ্যে যে স্বার্থলোলুপতা, অর্থগৃধলতা, এই বিষয়গুলো এত বেশি হয়ে যাচ্ছিল, মানুষের আরও চাই, আরও বেশি চাই, এই যে চাহিদার যে জায়গাটা এতটাই জায়গায় চলে গেছিলো, এতটাই উপরের জায়গায় চলে গেছিলো, সেখানে মানুষ নিজের স্ত্রীকে পর্যন্ত বিক্রি করে দিতে পারে এমন একটা জায়গা, এবং সেই স্ত্রীও কোথাও না কোথাও সেটা মেনে নিতে পারে। এই জায়গাটা কতটা পরিমাণে লোভের পরিমাণ বেড়ে চলেছে, এই জায়গাটা কিন্তু যাকে ঘুষ দিতে হয় গল্পে ভীষণ ভালোভাবে দেখানো হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা গল্পটা পড়ে নিও। আমরা গল্পটা নিয়ে আগে আলোচনা করে নিই। কাহিনী বিশেষ ক্ষেত্রে আমরা দেখি যে 3 জন চরিত্র রয়েছে: মাখন, তার স্ত্রী সুশীলা এবং দাসবাবু। মাখন একজন মধ্যবিত্ত সমাজের ছেলে, এবং সে পরীক্ষায় পাশ করা গরিব ঘরের ছেলে ছিল, এবং তার বেতন ছিল মাত্র 100 টাকা। কিন্তু তার স্ত্রীর ক্ষেত্রে সেটা মেনে নিতে ভীষণ কষ্টকর ছিল, যে এত ভালো ছেলের 100 টাকার বেতন হয় কি করে। তার স্ত্রী সুশীলা জানতো যে তার স্বামী অনেক বেশি রোজগারের ক্ষমতা রাখে, এবং তার জন্য সুশীলা তাকে বারবার অপমান করেছে, ভীষণভাবে তাকে ঠেলে দিয়েছে অধঃপতনের দিকে, নৈতিক অধঃপতনের দিকে। এবং এই করে করে যেখানে সে ট্রামে বাসে ঝুলতো তার স্বামী, সেখানেই সে 3 বছরের মধ্যে অসৎ পথে ঘুষ দিয়ে সে দামি মোটর গাড়ি হাঁকাতে পারেছে। এই যে 3 বছরের যে যাত্রাপথ, এই যাত্রাপথে মাখনের অধঃপতন তো বটেই ঘটেছে, এবং তার জন্য অবশ্যই সুশীলা দায়ী। কিন্তু সুশীলার মধ্যেকার যে নৈতিক অধঃপতন প্রথম থেকেই ছিল, সেটা কিন্তু গল্পকার বারবার দেখিয়েছেন। এই যে মধ্যবিত্ত রমণীর জায়গাটা একটা পুরুষের জীবনে কতটা, এবং একটা রমণী যদি চায়, একজন নারী যদি চায়, সে তার যে পার্টনার আছে, সে তার যে সঙ্গী আছে, তার জীবনে যে নৈতিক অধঃপতনের জন্য কতটা দায়ী হতে পারে, সেটা কিন্তু এই গল্পে ভীষণভাবে ভালোভাবে দেখানো হয়েছে। সুশীলা প্রথম থেকেই বৈভব, চাকচিক্যময় জীবন চেয়েছিল, এবং সে জানতো যে সৎ পথে সেটা সম্ভব নয়, এবং তাই সে বারবার তার স্বামীকে ঠেলে দিয়েছে এই রকম অধঃপতনের জায়গায়। তারপর আমাদের দেখা হয় দাসবাবুর সাথে। প্রথমে আমরা দেখি যে মাখন তার স্ত্রীকে নিয়ে মোটর গাড়ি করে হাওয়া খেতে বেরিয়েছে, এবং গাড়িটা ভীষণ মন্থর গতিতে চলছে। এই মন্থর গতিময় গাড়িটা মধ্যবিত্ত জীবনের মন্থরতার পরিচায়ক। এবং আমরা একেবারে শেষে যখন দেখব, গল্পের শেষে, যে মাখন বলছে জোরসে চালাও গাড়ি, আরও জোরে চালাও। এই যে এই জোরসে চালাও, মন্থর গতি সম্পন্ন গাড়ি যখন জোরসে চলতে চাইছে বা জোরে চলার একটা প্রবণতা চলছে, এইটা যে যাত্রাপথটা, এই যে সময়টা, কোথাও না কোথাও মধ্যবিত্ত জীবনের একটা মেকিত্ব এই জিনিসটাকে তুলে ধরছে, যে মানুষ খুব বেশি চাওয়ার প্রবণতা যেটা নেই, দেখনদারির প্রবণতার জায়গা, ছুঁয়ে যাওয়ার জন্য, সেই দেখনদারির চাকচিক্যময় জীবন, বৈভবময় জীবনকে ছোঁয়ার জন্য মানুষ মন্থর জীবন থেকে কিভাবে গতিময়তার দিকে এগিয়ে যায়, এবং এই গতিময়তার দিকে এগোতে এগোতে সে আশেপাশে সবকিছু ভুলে যায়। সে সবকিছু যেন বলিদান দিতে পারে, তার মরালিটি, তার নৈতিকতার জায়গা কিছুই থাকে না, শুধুমাত্র তার সামনে শুধু এগিয়ে থাকে লোভ, তার সামনে এগিয়ে থাকে ক্ষমতার প্রবণতা, অর্থের প্রবণতা। এই জায়গাটা ভীষণ ভালোভাবে মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন।
এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মানেই তাই, বাস্তবতার একেবারে সামনে পাঠককে দাঁড় করিয়ে দেন তিনি। বাস্তবতার একেবারে মানে করাল যে গ্রাস, কঠোর যে চপেটাঘাত বলা যেতে পারে, ভীষণ বড় জন একটা যেন কেউ থাপ্পড় মেরেছে এইরকম মনে হয় পাঠকের। ঠিক আছে, বাস্তবের একেবারে যে ক্রুয়েল জায়গাগুলো, নিষ্ঠুর জায়গাগুলো, সেটাকে মানিক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে দেখাতে পারেন। এবং এক্ষেত্রেও তাই, দাশবাবুর যে চরিত্রটা একেবারেই যে মদ্যপ ব্যক্তি, সকাল সকাল এবং লম্পট ব্যক্তি, সে প্রথমে যখন তার সাথে পরিচয় ঘটছে, সে তার মাখন যে আছে তাকে বলছে যে এটা কি আপনার স্ত্রী, মানে এটা একটা কুইঙ্গিত। হ্যাঁ, যে মধ্যবিত্ত মানুষেরা বাড়িতে তার স্ত্রীকে রাখে এবং বাইরে পরস্ত্রীর সাথে সে ঘুরে বেড়ায়, এই জায়গাটা, কারণ এর কাছে সেটা স্বাভাবিক ব্যাপার, দাশবাবুর কাছে সেটা স্বাভাবিক ব্যাপার, তার মনের মধ্যে কিন্তু সেই যে দোলাচলতা কিন্তু নেই। অন্যদিকে মাখনের মধ্যে এবং তার স্ত্রীর মধ্যেও কিন্তু সেই একটা দোলাচলতা রয়েছে, কারণ আমরা যখন শেষের দিকে যখন আমরা যাই তখন আমরা দেখতে পাচ্ছি গল্পের শেষের দিকে যে তার মনের মধ্যে একটা, তাদের দুজনের মাথার মধ্যে যখন সে ইঙ্গিত দিচ্ছে যে আপনি চলে যান, কাগজপত্র নিয়ে আসুন, সাইন করে দেবেন, আপনার স্ত্রীকে রেখে যান, এই যে ইঙ্গিতের মধ্যে যখন সে শুনছে তারা দুজনে, তাদের মাথার মধ্যে একটা যে উদ্ভট শব্দ হচ্ছে, এই যে উদ্ভট শব্দটা কিন্তু বিবেকের একটা তাড়না। এই বিবেকের তাড়না কিন্তু মধ্যবিত্ত সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য, এটাও কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। কিন্তু লোভের তাড়নাটা বিবেকের তাড়নার প্রতি কি হয়ে যায়, আর বেশি চড়াও হয়ে যায়, তাই তো? এবং সেই লোভটাই এতটাই বেশি চড়াও হয়ে যায় যে শেষ পর্যন্ত স্বামী তার স্ত্রীকে পর্যন্ত বিক্রি করে দিতে পারে এবং ঘুষ হিসেবে দিতে পারে, এবং স্ত্রীও সেটা কিন্তু মেনে নিতে পারে, এই এমন জায়গাটাই চলে আসে। অর্থাৎ নৈতিকতার এমন একটা জায়গা চলে আসে যে নৈতিকতার দিকটাই একেবারে নীতিহীনতার পথ দিয়ে তাদের গাড়ি গতিময়ভাবে মানে সে ছুটে চলবার যে প্রবণতাটা, সেটা কিন্তু একটা রূপকের আড়ালে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন তার এই গল্পে। ভীষণ ছোট গল্প, স্বল্প পরিসরের গল্প, কিন্তু এত অসামান্য গল্প, মানে বাস্তবমুখীনতার, মধ্যবিত্তের যে নগ্ন দিক, মধ্যবিত্ত জীবনে শুধুমাত্র যে অসহায়ত্ব রয়েছে তা তো নয়, মধ্যবিত্ত জীবনেরও যে একটা নগ্ন দিক রয়েছে, মধ্যবিত্ত মানুষের মধ্যে যে একটা কুটিল আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু পাবো, আরও চাই, একটা মোটর গাড়ি থাকলে আরও বেশি চাই। যে যার কাছে বৈভব রয়েছে, সে একটা ভালো মোটর গাড়িতে ঘুরছে, সে 1.25 লাখ টাকার কন্ট্রাক্ট চাইছে, আরও বেশি চাইছে। যখন আমরা দেখছি সুশীলা দাশবাবুর বাড়িতে যাচ্ছে, সে তার যে বৈভব দেখছে, সেই বৈভবের থেকে কিছু একটা জিনিস সে নিজের বাড়িতেও আমদানি করতে চাইছে। এই যে প্রবণতাটা যে আরও বেশি চাই, পরশ্রী কাতরতাটা, তার আছে আমারও চাই, এই জিনিসটা কিন্তু যুদ্ধবিধ্বস্ত ভারতবর্ষে খুব বেশি করে রয়েছিল, যেখানে মানুষের মধ্যেকার নীতিবোধ তো চলেই গেছিল, শুধু অর্থলোলুপতা, শুধু ক্ষমতা লোলুপতার জায়গাটা ভীষণভাবে প্রকট হয়েছিল। এবং আজকালকার দিনে দাঁড়িয়েও যখন দেখনদারির সময়, সোশ্যাল মিডিয়ার সময়, নিজের বৈভব চাকচিক্য প্রদর্শনের যে এখন বেশি সময়, এখনকার দিনে দাঁড়িয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটা ভীষণভাবে প্রাসঙ্গিক। এবং অবশ্যই প্রাসঙ্গিকতার সাথে সাথে অসামান্য ছোট গল্প এটা। নামকরণের দিক থেকেও এটি ভীষণ মজার একটা ছোট গল্প। যাকে ঘুষ দিতে হয়, এই যাকে ঘুষ দিতে হয় মধ্যে কিন্তু একটা জিনিস লুকিয়ে রয়েছে, একটা প্রশ্ন লুকিয়ে রয়েছে, যে কাকে ঘুষ দিতে হয় এটা কে ঠিক করে? আমরাই তো ঠিক করি, তাই না? যাকে ঘুষ দিতে হয় আমরা ঠিক করি, যেমন কাকে ঘুষ দিতে হয় যেটা আমরা ঠিক করি সেটা আমাদের কাছে নির্ভরশীল। এই যে দাশবাবু তাকে যখন ইঙ্গিত দিলেন সুশীলাকে এবং মাখনকে, তারা তো চাইলেই উঠে যেতে পারতো, তাদের তো প্রয়োজনই ছিল না যে ঠিক আছে আমার 1.25 লাখের কন্ট্রাক্ট দরকার নেই, আমার সম্মান আমার কাছে সবার আগে, তাই না? চাইলেই সে উঠে যেতে পারতো, কিন্তু না, কাকে ঘুষ দিতে হয়, কি ঘুষ দিতে হয়, তার পরিমাপ কি, তার পরিণাম কি, সেটা আমরাই কিন্তু ডিসাইড করি এবং আমরাই সেটা বেছে নিই। এই জীবন আমরাই বেছে নিই এবং লোভের তাড়নায়, এই স্বার্থপরতায়, স্বার্থান্ধ মানুষের যেই এই চাকচিক্যের প্রবণতায় এতটা বেশি আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ি যে আশেপাশে আমরা কিছুটি দেখতে পাই না। ঠিক আছে, এটা আমরা মোটামুটি বলতে পারি গল্পের জিস্ট, এবং আশা করি তোমরা গল্পটা পড়েছো। এখান থেকে দুটো প্রশ্নের উত্তর তোমরা তৈরি করবে, একটা অবশ্যই নামকরণ, আর একটা তো ওভারঅল একটা তৈরি করবেই, তার সাথে গল্পের নামকরণের সাথে চরিত্রের নামকরণগুলো অসামান্য। আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের চরিত্রের নামগুলো আইরনিক্যাল লেগেছে কিনা, ব্যঙ্গাত্মক লেগেছে কিনা, অবশ্যই আমাকে। যে একজনের নাম মাখন, সে কি মাখনের মতো? যে সুশীলা, সে কি আদেও সুশীলা, সম্ভ্রমশীল, বা যে দাস সে কি নিজে দাস, না সামনের মানুষটাকে দাস বানিয়ে রাখছে?
হ্যাঁ, এই যে এই জিনিসটা অবশ্যই তোমাকে আমরা কমেন্ট বক্সে জানাতেই হবে। ছোট গল্পটা অসাধারণ, এই গল্পের জন্য প্রশ্ন উত্তর তৈরি করো, নামকরণ তৈরি করো, চরিত্র ভিত্তিক প্রশ্ন তৈরি করবে। 3টে চরিত্র রয়েছে, 3টে চরিত্রকে অল্প অল্প করে নিজের মতো করে লিখে রাখো, কারণ প্রশ্ন আসতেই পারে। অন্যরকমভাবে ঘুরিয়েও একটা ভাবাত্মক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, মোটামুটি গল্পটা খুবই ভালো। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। পরের ক্লাসে আমরা ছোট বকুলপুরের যাত্রী গল্পটা আলোচনা করব, অবশ্যই তোমরা পড়ে রেখো। আর আমাদের অনলাইন পেড ব্যাচ তো রয়েছে, জানো তোমরা। অনলাইন পেড ব্যাচ আমাদের জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বাংলা অপশনের ক্লাস কিন্তু আমাদের চলছে। ঠিক আছে, সেখানে আমরা কি করি, ক্লাসেই আমরা নোটস লিখিয়ে দিই, মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে, এবং আমরা তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো দরকার হয় তোমাদের সেটা চেক করেও দেওয়ার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, তাহলে অবশ্যই যারা নতুন ব্যাচটা জয়েন করতে চাও, বাংলাকে অপশনাল হিসেবে বেছে নিয়েছো, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর চ্যানেলে নতুন হলে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা প্রথমবার দেখলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে, এবং কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।